ইলিয়াস লাইভে মেজর ডালিম ছিলেন না, ছিলেন মিনহাজুল আরফিন সিদ্দিক নামের এক ব্যক্তি। এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে, যার কারণে যারা কখনোই মেজর ডালিমকে দেখেননি তাদের তবে যে সকল পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছিল লাইভে মেজর ডালিম ছিলেন না, সে নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সেই পোস্ট অনেকে এসে তাদের নানানভাবে সেই পোস্টের প্রতিবাদ করতে দেখা গেছে। তবে ঠিক নামেই সামনে আসেন তিনি, কিন্তু কিছুক্ষণ পর পরিবর্তন করে মেজর ডালিম লেখা হয়। সাক্ষাৎকারটি প্রচারের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলে দিয়েছে। আলোচনা সমালোচনার ইউটিউব কর্তৃপক্ষ সাংবাদিক ইলিয়াস হোসেনকে জানিয়েছে তাদের প্ল্যাটফর্মে এ ধরনের কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে এটি নজিরবিহীন। শরীফুল হক ডালিম, যিনি মেজর ডালিম নামেই বেশি পরিচিত, বাংলাদেশ সেনাবাহিনীর একজন। প্রায় 50 বছর আত্মগোপনে থাকার পর অবশেষে প্রকাশ্যে আসলেন মেজর ডালিম। সাবেক সামরিক কর্মকর্তা লাইভে এসে বলেন মুজিব মারা যায়নি, একটি সেনা অভ্যুত্থানে তিনি নিহত হয়েছেন। বাকশাল মেজর ডালিম বলছি, যুদ্ধের সময় 3-4 বার আহত হয়েছে। দীর্ঘদিন আড়ালে থাকার পর সম্প্রতি একটি টকশোতে উপস্থিত হয়ে চমকে দিয়েছেন অন্যতম আলোচিত ব্যক্তিত্ব মেজর ডালিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আবার একই গুঞ্জন চালু হয়েছে সারা দেশব্যাপী। তাহলে কি সাংবাদিক ইলিয়াসুরের লাইভে ওটা মেজর ডালিম ছিল না? এই সকল প্রকার তথ্য নিয়ে চলে এসেছে আজকের এই ভিডিওটিতে। ভিডিওর শুরুতেই কিছু ভিডিওর অংশ বিশেষ দেখে আপনারা আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। প্রায় 50 বছর আত্মগোপনে থাকার পর অবশেষে প্রকাশ্যে আসলেন মেজর ডালিম। সাবেক সামরিক কর্মকর্তা লাইভে এসে বলেন মুজিব মারা যায়নি, একটি সেনা অভ্যুত্থানে তিনি নিহত হয়েছেন। বাকশাল বিদায়ের পর কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসে শুকরিয়া আদায় করেছে। তিনি বলেন শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিল, স্বৈরাচারী আচরণের মতো, যে তখন মানুষের রবের কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য। এ সময় মেজর ডালিম আরো বলেন তথাকথিত নেতারা যখন ভারতে পালিয়ে যায় ছিল না কেউ তখন নেতৃত্ব দেওয়ার, সমঝোতা নিয়ে সবাই ব্যস্ত। পাকিস্তান বাহিনী যখন বাঙালির উপর হামলে পড়েছিল তখন মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দেন। মেজর জিয়ার ঘোষণা শুনে মনে হলো আর বসে থাকার সময় নেই, তখনই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমে যান। এভাবেই মহান মুক্তিযুদ্ধের অমীমাংসিত বিষয় নিয়ে মন্তব্য করেন মেজর ডালিম। এ সময় সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভে মেজর ডালিম বাংলাদেশ 75-এর 15ই আগস্ট, মুক্তিযুদ্ধ, শেখ মুজিব, মেজর জিয়াউর রহমান সহ বেশ কিছু অমীমাংসিত বিষয় নিয়ে মন্তব্য করেন। সেখানে তিনি উল্লেখ করেছেন মুজিব নিজে স্বয়ং ধরা দিয়ে পাকিস্তানি আর্মির কাছে ফ্যামিলির দায়িত্বভার দিলেন। মুজিবের ভাষণে নয়, মেজর জিয়াউর রহমানের ডাকে লক্ষ লক্ষ মানুষ একতাবদ্ধ হয়েছিল এবং আমি নিজেও পাকিস্তান থেকে চলে এসেছিলাম মেজর জিয়ার ডাকে। মুক্তিযুদ্ধের সর্বমোট শহীদের সংখ্যা 30 লক্ষ নয় বরং 3 লক্ষ। মুক্তিযুদ্ধে ধর্ষণের শিকার নারীদের সংখ্যা 2 লক্ষ নয় বরং আরো অনেক কম, কারণ ডালিম সাহেব বলেছেন উনি মাত্র 2 জন ধর্ষিতা নারীকে পেয়েছেন। মুজিব বাংলাদেশের স্বাধীনতা চায়নি, ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা করেছে যাতে তাদের একটি প্রদেশ বানাতে পারে। যখন সেনা বিপ্লব হয় অর্থাৎ সেই অভ্যুত্থানে বিপ্লবীদের পক্ষে ছিলেন মেজর জিয়াউর রহমান। কোরআন শপথ করে জিয়া আগস্ট বিপ্লবীদের সাথে থাকার ওয়াদা করেন, কিন্তু তার বদলে তিনি ক্ষমতা সুসংহত করতে 4000 লোককে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। ভারত তৎকালীন 16,000 কোটি টাকার সম্পদ বাংলাদেশ থেকে লুট করে নিয়ে যায়। বাধা দিলে মুজিব মেজর জলিলকে গ্রেপ্তার করে। জহির আয়ান ও শহীদুল্লাহ কায়সারকে হত্যা করেছিল শেখ মুজিব। মুক্তিযুদ্ধে 2 লক্ষ মা বোনের ইজ্জত লুট হয়েছিল, এটি মিথ্যা প্রচারণা। বিপ্লবী সিরাজ শিকদারকে পরিকল্পনা করে হত্যা করে শেখ মুজিব। কথার কাজে কোনো মিল ছিল না শেখ মুজিবের। মুজিব হত্যার পরে মিষ্টি বিতরণ করে দেশের মানুষ। ইতিহাসে কয়েকভাবে তিনি আখ্যায়িত, তবে তিনি মেজর ডালিম নামেই বেশি পরিচিত। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা। অভিযোগ ছিল 1975 সালের 15ই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে তিনি জড়িত ছিলেন। দীর্ঘদিন পর প্রকাশ্যে এলেন সেই মেজর ডালিম। মুক্তিযুদ্ধে অসাধারণ সাহস ও কৃতিত্বের জন্য তিনি বীরোত্তম খেতাবে ভূষিত হন। তবে 2021 সালের 6 জুন তৎকালীন আওয়ামী লীগ সরকার শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মেজর ডালিম সহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 জনের মুক্তিযুদ্ধের খেতাব বাতিল করে। অনন্ত হাসান মাসুদ। শরীফুল হক ডালিম, যিনি মেজর ডালিম নামেই বেশি পরিচিত, বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা ও বীর বিক্রম। অভিযোগ ছিল 1975 সালের 15 আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে জড়িত ছিলেন তিনি। 75 পরবর্তী সময় থেকে দেশের মাটিতে দেখা যায়নি তাকে। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় 2 ঘন্টার অধিক এক আলাপচারিতায় দেখা মিলল মেজর ডালিমের। সাংবাদিক ইলিয়াস হোসেনের নিজস্ব ইউটিউব চ্যানেলে বিশেষ লাইভে যুক্ত ছিলেন তিনি। মেজর ডালিমের এই আকস্মিক আগমন তোলপাড় তুলেছে নেট দুনিয়ায়। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সুধী সমাজে চলছে আলোচনা সমালোচনার ঝড়। মেজর ডালিমের বলা কিছু কথা ঘিরেই তৈরি হয়েছে নতুন প্রশ্নের ধূম্রজাল। 1971 থেকে 1975, মুক্তিযুদ্ধ থেকে শেখ মুজিব,
সবখানেই বিতর্কিত ব্যাখ্যা দিতে শোনা যায় মেজর ডালিমকে। ইতিহাস পড়ে আসা বর্তমান প্রজন্মের সামনে যেন নতুন প্রশ্নের ঝুলি। মেজর ডালিমের কথায় উঠে এসেছে নানান বিষয়, যা এখন জনসাধারণের কাছে নতুন জিজ্ঞাসা, যার মধ্যে আলোচনায় রয়েছে মুজিব হত্যায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জড়িত, মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা আনুমানিক ৩ লাখ, বুদ্ধিজীবীদের হত্যা করেছিল ভারতীয় বাহিনী। এছাড়াও ভারত তৎকালীন ১৬,০০০ কোটি টাকার সম্পদ বাংলাদেশ থেকে লুট করে নিয়ে যায়। বাধা দিলে শেখ মুজিব মেজর জলিলকে গ্রেফতার করে। জহির রায়হান ও শহীদুল্লাহ কায়সারকে হত্যা করেছিল শেখ মুজিব। মুক্তিযুদ্ধে ২ লাখ মা বোনের ইজ্জত লুট হয়েছিল, এটা একটা মিথ্যা প্রচারণা। এছাড়াও রয়েছে বিপ্লবী সিরাজ শিকদারকে পরিকল্পনা করে হত্যা করে শেখ মুজিব। তাছাড়া মুজিব হত্যার পরে মিষ্টি বিতরণ করে দেশের মানুষ। মেজর ডালিমের স্ত্রীকে চিকিৎসা নিতে দেয়নি শেখ হাসিনা ও খালেদা জিয়া। এরকম নানা ইস্যু নিয়ে কথা বলেন মেজর ডালিম। লাইভে এসে মেজর ডালিম বলেন, শেখ মুজিবকে মারা হয়নি, একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছিলেন তিনি। বাকশাল বিদায়ের পরে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসে শুকরিয়া আদায় করেছিল। লাইভে মেজর ডালিমকে বলতে শোনা যায়, তথাকথিত নেতারা যখন ভারতে পালিয়ে গেল তখন কেউ নেতৃত্ব দেওয়ার মতো ছিল না, সমঝোতা নিয়েই সবাই ব্যস্ত। পাকিস্তান বাহিনী যখন বাঙালির ওপর হামলে পড়েছিল তখন মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা আসে। আমি তখন পাকিস্তান আর্মিতে। মেজর জিয়ার ঘোষণা শুনে মনে হলো আর বসে থাকার সময় নেই, আমরা তখনই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমে গেলাম। এদিকে মুক্তিযুদ্ধের ক্ষয়ক্ষতি নিয়ে মেজর ডালিমের বলা কথা সৃষ্টি করেছে নতুন বিতর্কের। মুক্তিযুদ্ধের ক্ষয়ক্ষতির প্রশ্নে তিনি বলেছেন, সবকিছু মিলিয়ে ক্ষয়ক্ষতি প্রায় ৩ লাখের মতো। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে ইন্টারভিউ নিতে এসে মুজিবকে জিজ্ঞেস করা হয়েছিল, হোয়াট ইজ দ্যাট থিঙ্কিং অফ লসেস লাইফ ডিউরিং দ্য ফ্রিডম ফাইটিং? শেখ মুজিব বললেন 3 মিলিয়ন। ওখান থেকেই রেকর্ড বানানো শুরু হলো 3 মিলিয়ন। এছাড়া বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন প্রসঙ্গে মেজর ডালিম বলেন, জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের না হয়ে কাজী নজরুল ইসলামের বা অন্য যে কোনো দেশীয় কবির লেখা হতে পারত। বিদেশি কবির গানকে জাতীয় সঙ্গীত করা পৃথিবীর ইতিহাসে বিরল। এর আগে সাংবাদিক ইলিয়াস হোসেন তার এক ফেসবুক পোস্টে এই সাক্ষাৎকারের ইঙ্গিত দিয়েছিলেন। তিনি পোস্টে লেখেন, রোববার রাত ৯টায় ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি। সারা জীবন যার অপেক্ষায় ছিলাম, কাল তিনি যুক্ত হতে যাচ্ছেন আমার লাইভে। নিরাপত্তার স্বার্থে পরিচয় দিচ্ছি না, চোখ রাখুন এই পেজে। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ। মেজর ডালিম বলছি, যুদ্ধের সময় ৩-৪ বার আহত হয়েছে, আর একটা নিদর্শন আমার কাছে। দীর্ঘদিন আড়ালে থাকার পর সম্প্রতি একটি টকশোতে উপস্থিত হয়ে চমকে দিয়েছেন অন্যতম আলোচিত ব্যক্তিত্ব মেজর ডালিম। তার এই প্রকাশ্য উপস্থিতি গণমাধ্যম এবং দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে। অনুষ্ঠানের এক পর্যায়ে সবাই লক্ষ্য করেন মেজর ডালিমের বাঁ হাতের একটি আঙুল নেই। বিষয়টি নিয়ে সবার মধ্যে কৌতূহল দেখা দেয়। দর্শকদের মাঝে জন্ম নেওয়া কৌতূহলের অবসান ঘটালেন ডালিম নিজেই। জানালেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সময় একটি রণাঙ্গনে তিনি এই আঙ্গুল হারিয়েছেন। শুধু তাই নয়, তার শরীর জুড়ে রয়েছে যুদ্ধকালীন আরো অনেক আঘাতের চিহ্ন, যা তিনি আজও বয়ে বেড়াচ্ছেন। মরণের হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে যুদ্ধ করতে। মেজর ডালিম বলেন, স্বাধীনতার জন্য আমরা জীবন বাজি রেখেছিলাম। এই চিহ্নগুলো কষ্টের হলেও এগুলো আমার গর্বের প্রতীক। সাংবাদিক ইলিয়াস হোসেনের বিশেষ লাইভ টক শোতে দীর্ঘ সময় পর প্রকাশ্যে এসে নিজের জীবন, মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন তিনি। মুজিব স্বয়ং পাকিস্তান আর্মির কাছে ধরা দিলেন এবং তাদের সাথে একটা বন্দোবস্ত করে তার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব আর্মির হাতে তুলে দিয়ে তিনি পাকিস্তানে পাড়ি দেন। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি। ডালিম, ইতিহাসে একদিন দেখবা তোমাদের নাম সূর্য সন্তান হিসেবে লেখা থাকবে।
শেখ মুজিব সপরিবারে নিহত হওয়ার পর খন্দকার মোস্তাক আহমেদ মেজর ডালিমকে উদ্দেশ্য করে বলেছিলেন, ডালিম একদিন ইতিহাসে তোমরা সূর্য সন্তান হিসেবে আখ্যা পাবে। এরপর মেজর ডালিম কোথায় চলে গেছেন, বেঁচে আছেন নাকি মারা গেছেন সে তথ্য ছিল পুরো অজানা। হঠাৎ করে সাংবাদিক ইলিয়াসের লাইভে আসেন সাবেক সামরিক কর্মকর্তা শরীফুল হক ডালিম ওরফে মেজর ডালিম। তবে ইলিয়াসের লাইভে মেজর ডালিম ছিলেন না, ছিলেন মিনহাজুল আরেফিন সিদ্দিক নামের এক ব্যক্তি। এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে, যার কারণে যারা কখনই মেজর ডালিমকে দেখেননি তাদের মনে প্রশ্ন আর কৌতূহল, তাহলে কি লাইভে আসা ব্যক্তি মেজর ডালিম নন? আবার কেউ কেউ ফেসবুকে পোস্ট করেছেন যে ইলিয়াস লাইভে যাকে যুক্ত করেছেন তিনি মেজর ডালিম নন, তিনি মিনহাজুল আরেফিন সিদ্দিক। আবার কেউ কেউ বলছেন তিনি মেজর আনার। তবে তাদের এমন পোস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে নানা আলোচনা আর সমালোচনা। তবে অনেকে মনে করছেন ইলিয়াসের লাইভে আসা ব্যক্তি আসলে মেজর ডালিম। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সমর্থনে থাকা আওয়ামী লীগের লোকজন এই বিষয়টিকে বিতর্কিত করতেই ফেসবুকে নানা রকম মন্তব্য করে বেড়াচ্ছেন। 1975 সালের 15 আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে মেজর ডালিম জড়িত ছিলেন এমন অভিযোগ সহ এরপর তিনি বিভিন্ন দেশের কূটনৈতিক হিসেবে দায়িত্ব পালন করেন। আমি মেজর ডালিম বলছি এমন একটি বই রয়েছে যা আওয়ামী লীগের আমলে নিষিদ্ধ ছিল। এর আগে সাংবাদিক ইলিয়াস হোসেন এক ফেসবুক স্ট্যাটাসে এই সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছিলেন। তিনি লিখেছিলেন, রোববার রাত 9টায় ইতিহাসে সাক্ষী হতে যাচ্ছি। সারা জীবন যার অপেক্ষায় ছিলাম তিনি যুক্ত হতে যাচ্ছেন আমার লাইভে। নিরাপত্তার স্বার্থে পরিচয় দেওয়া সম্ভব হচ্ছে না। এরপরই মানুষের চোখ কি আসছে নতুন ইতিহাসে। তবে যে সকল পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছিল লাইভে মেজর ডালিম ছিলেন না, সে নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সেই পোস্ট অনেকে এসে তাদের নানানভাবে সেই পোস্টের প্রতিবাদ করতে দেখা গেছে। তবে এই সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি কিংবা ইলিয়াস হোসেন কোনো মন্তব্য করেননি এখনো। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি। আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং ভিডিও সাপেক্ষে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।